সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের যে বিবৃতি এসছে এবং কথাবার্তায় তার যে কথা শোনা গেছে, আমরা দলের পক্ষ থেকে এবং পুরো বিষয়টি আমাদের সাংগঠনিক স্তরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এটা জানাচ্ছি যে ভিডিওটি ফেক, ডক্টরড। আমাদের বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতে, বিরোধী দলনেতার ভূমিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাতে, সর্বোপরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি প্রধানমন্ত্রীর সমালোচনা করবার জন্য পরিকল্পিতভাবে এটাকে প্ল্যান করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে। এই কাজ করে তৃণমূল কংগ্রেস কার্যত বিজেপিকে আক্রমণের থেকে বেশি সন্দেশখালীর মহিলাদের, যাদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরও মহিলারা আছেন, আজকে তাদেরই অপমানিত করলেন, তাদেরই মিথ্যাবাদী বলে মানুষের সামনে তুলে ধরছেন। এটা কোনো ব্যক্তিগত স্তরে কোনো কুৎসার প্রশ্ন নয়। প্রশ্ন হলো, যে গঙ্গাধর কয়ালের বিবৃতি নিয়ে বা তার কথোপকথন নিয়ে, তার অস্পষ্ট একটা নীলাভ আলোর মধ্যে দিয়ে দুপুর 1:30টার সময় যে টাইম দেখা যাচ্ছে, ভিডিওটার মধ্যে যে দেখা যাচ্ছে, এটা থেকে কি প্রতিষ্ঠা হয়? এই আন্দোলনের মধ্যে সে কোথায় ছিল? এটা একটা স্বতঃস্ফূর্ত জনরোষ, জনবিস্ফোরণ হয়েছিল। সন্দেশখালীর আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। সন্দেশখালীর আন্দোলন গিয়ে রাতারাতি শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি তৈরি করেনি। সন্দেশখালীর আন্দোলন করেছিলেন সেখানকার স্থানীয় মহিলারা, সেখানকার মানুষ। তারা বিক্ষোভ জানিয়েছে। সন্দেশখালীর কয়েকটা ঘটনাকে বিচ্ছিন্নভাবে এনে গোটা সন্দেশখালীতে যে তাণ্ডব তৃণমূল কংগ্রেস চালিয়েছে, শাহজাহানের দলবল এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা যে অত্যাচার চালিয়েছে বছরের পর বছর, শুধুমাত্র একজন মহিলার একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোটা ঘটনার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। ধরে নিন সিঙ্গুরে সিপিআইএম এর বলপূর্বক জমি অধিগ্রহণের বিরুদ্ধে স্থানীয় মানুষ আন্দোলন করেছিল। সিঙ্গুরে প্রথম যে আন্দোলন তৈরি হয়েছিল সেটা স্বতঃস্ফূর্ত জনরোষ। প্রথম যে কমিটি তৈরি হয়েছিল সেটা কোনো রাজনৈতিক দলের প্রভাবিত কমিটি ছিল না। তার মধ্যে বহু সিপিআইএম এর সমর্থক ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, বিজেপি ছিল। পরবর্তীকালে এই আন্দোলন যখন একটা বড় রূপ নেয়, তখন সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে সেখানে যান এবং অবশেষে তখনকার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেত্রীর অবস্থানে যিনি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই আন্দোলনে যোগদান এবং আন্দোলন স্বাভাবিকভাবেই একটা নতুন মাত্রা পায়। কিন্তু আন্দোলনটা তার তৈরি করা নয়। ওখানে মানুষের যে প্রতিবাদটা হয়েছিল সিঙ্গুরে, যে প্রতিবাদ হয়েছিল নন্দীগ্রামে, সেটা কোনো রাজনৈতিক নেতার তৈরি করা ঘটনা নয়। স্বাভাবিকভাবেই সেটা ছিল স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ, যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছিল। সন্দেশখালী পুরো বিষয়টাকেই মিথ্যা প্রমাণ করে দেবেন একটা ফেক ভিডিওর মধ্যে দিয়ে। নবান্ন থেকে সরকারি স্তরে ঘোষণা করেছিলেন তারা যে 73 না 173 জন্য তারা জমি ফেরত দিয়েছেন, যেখানে সরকারের আমলারা প্রকাশ্যে বলছেন আমরা সন্দেশখালীতে জমি ফেরত দেবার প্রক্রিয়া চালু করেছি। আজকে তাহলে সরকার নিজে স্বীকার করেছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে মানুষের জীবন যৌবন লুট করা হয়েছে। সন্দেশখালীর মহিলারা তো প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন, এবং যারা প্রতিবাদে ঝাঁটা নিয়ে কিংবা লাঠি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের অনেকের বাড়ির দেওয়ালে কিন্তু তখনও তৃণমূল কংগ্রেসের প্রতীক আঁকা, কারোর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ছবি পর্যন্ত আছে। তারা তৃণমূল কংগ্রেসের করেছেন, তৃণমূলের বিরোধিতা করেছে। এবং ওই অঞ্চলের শাহজাহান বা শিবু হাজরা যাদের নাম উঠে এসছে, তাদের বিরোধিতা তো বহু তৃণমূল কংগ্রেস কর্মী করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরছাড়া করে দিয়েছে শাহজাহান। কোড়াকাটি 2 জন নির্বাচিত জনপ্রতিনিধি অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসেনি। তৃণমূল কংগ্রেসের যেভাবেই হোক নির্বাচন করে তারা কোড়াকাটিতে জিতেছে। 2 জন সদস্য পঞ্চায়েতের প্রতিনিধি, তারা পর্যন্ত ঘরছাড়া আছেন।
সুতরাং এ ধরনের বক্তব্য রেখে বা এ ধরনের একটি ভিডিও প্রকাশ রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিকে রাতারাতি পরিবর্তন করে দেওয়া যাবে না। মানুষ প্রতিবাদ করেছে, স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছে, দলমত নির্বিশেষে প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের সঙ্গে দূর দূর পর্যন্ত যদি ধরেও নেওয়া যায় তাহলেও গঙ্গাধর কয়ালের কোথাও কোনো যোগাযোগ ছিল না। সে বিজেপি করে, এই আন্দোলন তো বিজেপির তৈরি করা আন্দোলন নয়। আন্দোলন যখন তৈরি হয়েছে, যখন ওখানে উত্তাপ, রাজনৈতিক উত্তাপ বেড়েছে, তখন শুভেন্দু অধিকারী একাধিকবার সেখানে যাওয়ার চেষ্টা করেছেন। তাকে ঘটনাস্থল থেকে বহু দূরে বাইপাসের উপরে তাকে আটকানো হয়েছে, রাস্তায় তাকে আটকানো হয়েছে। আদালতের আদেশ নিয়ে তিনি তবে সন্দেশখালীর মধ্যে ঢুকতে পেরেছেন। কোথায় সন্দেশখালী আর কোথায় টাকির গেস্ট হাউস, সেখানে পর্যন্ত ঢুকে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গেস্ট হাউসের মধ্যে ঢুকে পুলিশ নির্মমভাবে নারী পুরুষ নির্বিশেষে লাঠিচার্জ করেছে, সরস্বতী ঠাকুরের প্রতিমা পর্যন্ত ভেঙে গেছে সেখানে। তো আজকে এই ভিডিওকে সামনে এনে যে কথা বলছেন, আমার যার ভিডিও সেই যে দাবি করেছে এবং আমাদের বিরোধী দলনেতারা যে বক্তব্য আছে যে আমরা এটা সিবিআই তদন্ত দাবি করছি, যেটা যে কণ্ঠস্বর সেখানে পাওয়া যাচ্ছে স্থানীয় মানুষ বলছেন, এটা আমাদের কথা না। আমরা দলের পক্ষ থেকে যত খোঁজ নেবার দলের থেকে আমরা নিয়েছি, সন্দেশখালীতে নিয়েছি, বারাসতের জেলা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা হয়েছে, এবং সর্বোপরি সন্দেশখালীর যারা আন্দোলনের মধ্যে ছিলেন, যে সব মহিলারা প্রতিবাদ করছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা পর্যন্ত প্রকাশ্যে বলছেন আমরা চিনি ওই কণ্ঠস্বরটা, আর যার হোক আজকে ওই গঙ্গাধর কয়ালের কণ্ঠস্বর নয়, এটা সম্পূর্ণভাবে একটা সাজানো ঘটনা। এবং এখনো তাদের বিভিন্ন মামলা করা বা তুলে নেবার কারণে তাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন অশ্রাব্য কথাবার্তা তৃণমূল কংগ্রেস বলছে, এবং বাড়িতে বাড়িতে এসে এখনো থ্রেট চলছে। কেউ যদি মনে করে থাকেন যে শিবু হাজরা আর ওই অজিত মাইতি কিংবা শেখ শাহজাহানকে গ্রেপ্তার এর পরে সন্দেশখালীর আবহ সম্পূর্ণ বদলে গিয়েছে, সন্দেশখালী ভয়মুক্ত হয়ে গেছে, আগের সন্দেশখালী আর এখন নেই, তাহলে তারা ভুল করছেন। আমাদের দলের এটা অবস্থান আমরা আপনাদের জানালাম, এবং আমরা বিশ্বাস করি সন্দেশখালীর মহিলারা এবং গোটা পশ্চিমবঙ্গের মহিলারা তৃণমূল কংগ্রেসের এই সাজানো নাটক বা চক্রান্ত, যেটাই আপনারা বলুন, তার বিরুদ্ধে তাদের রায় দেবেন। এবার প্রশ্ন করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন প্রেস কনফারেন্স তারও চলছে, তিনি বলছেন যে 2021 সালের পর থেকে বিজেপি আরো খারাপ অবস্থায়, এবং সেই জন্য বলেছে তৃণমূলের সবাইকে জেলে ঢোকান, আমরা কিন্তু মাথা নত করব না। বারবার জেলের প্রশ্ন আসছে কোথা থেকে? বিজেপি কখন তাকে জেলে ঢুকিয়ে দেবে বলেছেন? তৃণমূল আগে থেকেই জেলের কথা তুলছে কেন? প্রতিদিন রাত্রে কি জেলের স্বপ্ন দেখে এরা? এটা তো অস্বাভাবিক বিষয়। 2021 সালের পরে 2রা মের পরে 27 দিনে বিজেপির 56 জন কর্মী খুন হয়ে গেল। সরকারি ডাক্তাররা তার অটোপসি করলেন পুলিশের উপস্থিতিতে, দেখা গেল অস্বাভাবিক মৃত্যু, খুন হয়েছে। মুখ্যমন্ত্রী কদিন পরে বিবৃতি দিলেন 2-3টে খুন হয়েছে। তো বিজেপি তো বানিয়ে কোনো গল্প মানুষের সামনে আনেনি। আজকে 200-র বেশি, অন্তত দিলীপ ঘোষ যখন সভাপতি হয়েছেন তারপর থেকে আজ পর্যন্ত, মানে দিলীপ ঘোষেরই সভাপতিত্বকালে 200-র বেশি বিজেপি কর্মী খুন হয়ে গেছে। তো ধারাবাহিকভাবে তৃণমূলের আক্রমণ চলেছে, সন্ত্রাস চলেছে। আর যে শাহজাহানকে আজকে তারা গার্ড করতে চাইছে, যে শাহজাহান শিবু হাজরার যে সার্টিফিকেট দিতে চাইছে, মহাপুরুষ বানাতে চাইছে, তারাই কিন্তু একদিন এই তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরছাড়া করে দিয়েছিল। আবার আমি দায়িত্ব নিয়ে বলছি যে সর্বেরিয়া আগারহাটি অঞ্চলের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু মুখ ছিল তারা আজকে কোথায়? তাদের আজকে সরিয়ে দিয়েছে শাহজাহান। যারা ওখানে আন্দোলন করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরাট সংখ্যক মাত্রায় তৃণমূল কংগ্রেসের ভোটার, তারা আন্দোলন করেছেন। ওখানে তফসিলি উপজাতি এবং তফসিলি সম্প্রদায়ের মানুষজন আছেন, এসসি এসটি কমিউনিটির, তারা 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। পাওয়ার পরে সেই কথা উচ্চারণ করে তারা ঝাঁটা এবং লাঠি নিয়ে প্রতিবাদ করেছে তাদের জমি কেড়ে দেওয়ার পরে। রাজ্য সরকার তো নিজে বললো আমরা জমি ফেরত দিয়েছি। তা জমি ফেরত দিয়েছি যখন রাজ্য সরকার বলছে, তো জমিটা কি অবস্থায় ফেরত দিচ্ছে? কজনের জমি ফেরত দিয়েছে? জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে গেল কেন?
একটা সূচি তৈরি করে নবান্ন থেকে ঘোষণা করে দিলেন, তারপরে কজনের জমি ফেরত দিয়েছেন? প্রত্যেক চাষি বলছে যে 3টে বর্ষা না গেলে ওই জমিতে স্যালাইন ওয়াটার ঢোকার কারণে আর চাষ সম্ভব নয়। আমরা বিঘা প্রতি 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি করেছিলাম। ক্ষতিপূরণ তো অনেক দূরের কথা, জমি ফেরতের প্রক্রিয়া কোথায় আছে? কজনকে ফেরত দিয়েছেন? ধামাখালীতে, নেজারটে, সরবেরিয়ায়, আগারহাটিতে, খুলনায়, দুর্গানগরে, রাজবেড়িতে কোথায় কজনের জমি ফেরত দিয়েছে দেখান। স্কুলের জমি যেটা ফুটবল গ্রাউন্ডকে ভেরি বানিয়েছেন সেটা কবে উদ্ধার করে দেখিয়েছে? সরকারি খাস জমি যেখানে আজকে ভেড়ি বানিয়ে রেখে দিয়েছে, স্থানীয় ভাষায় ঘের বলে, সেটাকে কবে কবে সেটা উদ্ধার হয়েছে? কি অবস্থা সরকারি জমির এখন? তার শ্বেতপত্র প্রকাশ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালীর ভিডিও ফুটেজ জনসমক্ষে যেটা সামনে এসেছে, স্বাধীনতার পর সব নির্লজ্জতার ইতিহাস ভেঙে দিয়েছে এই ঘটনা। এবং তার সঙ্গে অ্যাড করি, সেটা বলছেন যে বিজেপির সেন্ট্রাল লিডারদের বলবো 48 ঘন্টার মধ্যে ক্ষমা চান, না হলে এই কনস্পিরেসিতে আপনাদেরও যোগ আছে, এবং বাংলাকে যেভাবে কলুষিত করা হচ্ছে তার জন্য জুডিশিয়ারি দায়ী। এবং যে কোনো ধরনের প্রক্রিয়া, যে কোনো ধরনের আক্রমণ তৃণমূল কংগ্রেস করতে পারে, তারা প্রয়োজনে আদালতে যেতে পারে। সবার উপরে মানুষের আদালত আছে, এই নির্বাচনে মানুষই তার জবাব দিয়ে দেবে। যে কোনো ধরনের আক্রমণকে ফেস করবার জন্য বিজেপি প্রস্তুত। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করতে পারেন। তৃণমূল কংগ্রেসকে মানুষ চিনেছে, তৃণমূল কংগ্রেসকে মানুষ জেনেছে। বারবার বহিরাগত আর বাইরেদের আক্রমণ করানোর সময় মনে রাখবেন, এ রাজ্যে 65 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন। এই রাজ্যের কারণে বেঙ্গালুরুর শহরের 3য় কথ্য ভাষা আজকে বাংলা। একটার পর একটা শিল্পপতি এ রাজ্য থেকে নিজেদের পুঁজি ভিন রাজ্যে সরিয়ে নিয়ে গেছেন। যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থেকে বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন তৈরি হয়নি, দয়া করে গত 7 বছরে তাদের ব্যালেন্স শিটটা একবার দেখুন যে তাদের বিনিয়োগ কোন কোন রাজ্যে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ক্ষমতা থাকলে সিবিআই আমায় বাড়ি থেকে তুলে নিয়ে যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ক্ষমতা থাকলে সিবিআই আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাক। আমি বিজেপি করি, আমি তো তৃণমূল কংগ্রেসের, কেউ বলতে পারেন যে তার কথায় সিআইডি কাউকে তুলে নিয়ে যাবে। তো আমাদের বিজেপির কথায় তো সিআইডি কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে না। ওনার এরকম আশঙ্কা হলো কেন? সিআইডি কি মানে সিবিআই কে আসতে পারে সেটা আমার জানা নেই। আমি আরেকবার এই জায়গাটা জিজ্ঞেস করবো, এই যে মানে এই জিনিসটাকে যেভাবে বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন এবং উনি বলছেন যে স্বাধীনতার পর সমস্ত নির্লজ্জতার ইতিহাস ভেঙে দিয়েছে এবং বারবার বলা হচ্ছে যে বাংলাকে শব্দ চয়ন এবং শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। কে কোন কাব্যের ব্যবহার করবেন সেটা সম্পূর্ণভাবেই তিনি জানেন। তবে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গকে আর্থসামাজিকভাবে ধ্বংসের যে নিদর্শনই বর্তমানে সরকার রেখেছে, অতীতের কোনো সরকার সেটা করে যেতে পারেনি। তিনি দাবি জানাচ্ছেন সকালবেলায় এই ভিডিও প্রকাশ্যে আসার পর গঙ্গাধর কয়াল তিনি স্বীকার করে নিয়েছেন ভিডিওয়ে দেখা ছবি হচ্ছে তিনি এবং গলার স্বরটা তার নিজের। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এই ভিডিও প্রকাশ্যে আসার পর। গঙ্গাধর কয়াল কি বলছেন? এখানে শ্রমিক ভট্টাচার্য কোনো বিষয় নয়। আমি আপনাদের কাছে যা বলছি সেটা সম্পূর্ণভাবেই আমাদের দলের সাংগঠনিক স্তরে আমরা সন্দেশখালীর মানুষের সঙ্গে, সন্দেশখালীর বিজেপির ইউনিটের সঙ্গে, গঙ্গাধর কয়ালের সঙ্গে, গঙ্গাধর কয়ালের যে পরিবারের জন যারা অতীতে ওখানে বিজেপি দীর্ঘদিন ধরে করেন তাদের সঙ্গে, বিজেপির জেলা নেতৃবৃন্দের সঙ্গে, বিরোধী দলনেতার সঙ্গে সকলের আলোচনার পরে যে নিষ্কর্ষটা পেরেছি সেই অবস্থানটা আমরা আপনার সামনে রাখলাম। এরপরে গঙ্গাধর কয়ালের বক্তব্যটা কি সেটাও আপনাদের প্রত্যেক চ্যানেলে চলছে, সমস্ত সংবাদ মাধ্যম ক্যারি করছে। সে বলেছে অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা আমার শব্দকে ওখানে বসানো হয়েছে, এটা আমার কথা নয়। এবং স্থানীয় মহিলারা বলছেন যে গঙ্গাধর কয়ালকে আমরা দীর্ঘদিন চিনি, এই আন্দোলনের সঙ্গে বা আমাদের বিক্ষোভের সঙ্গে ওর সরাসরি কোনো যোগাযোগ ছিল না। 2, 3 এই কণ্ঠস্বরটা ওর নয়, এটা ওদের বক্তব্য। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বলেছেন যে বিজেপি, গুরুতর অভিযোগ, বিজেপি 2000 টাকার বিনিময়ে বাংলার মহিলাদের সম্ভ্রম দিল্লির কাছে বিক্রি করেছে। দেখুন, এই আমার মনে হচ্ছে এটা রুচি বিরুদ্ধ।
এই কথার চর্চা করলে আমার মনে হয় বাংলার মহিলাদেরই অপমান করা হবে। এটাকে আমি পুলিশকে সময় সুযোগ না দিয়ে বিজেপির নেতাদের কথা কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, অভিষেকের অভিযোগ। এতদিন পর্যন্ত পুলিশ তো ওখানে কোনো ব্যবস্থা নেই। বিজেপির নেতাদের কথা নয়, আদালতের কথায়। আদালত নির্দেশ দিয়েছে, আদালত প্রথমে পোর্টাল খুলেছে, এত অভিযোগ সেখানে দায়ের হচ্ছে, এত অভিযোগ জমা পড়ছে, সেই অভিযোগ আদালত সেটাকে ম্যানেজ করতে না পেরে তারপরে তারা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়েছে। পশ্চিমবঙ্গে যা কিছু হচ্ছে আদালতের নির্দেশে হচ্ছে, আদালতের নজরদারিতে হচ্ছে। গোটা সরকারটাই হাইকোর্টের বারান্দায় চলে গেছে। আমরা তো প্রতিদিন বলছি যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রের সুখকর কোনো ব্যবস্থা নয়, প্রক্রিয়া নয়। কিন্তু দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেসের কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। রাজ্যপাল শ্লীলতাহানি করে পালিয়েছেন, লোকানোর কিছু না থাকলে তদন্তে সহযোগিতা না করে পালিয়ে গেলেন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অমিত শাহ তার রিজাইন করা উচিত এবং বর্ডারের সুরক্ষা তিনি রাখতে পারছেন না। গরু পাচারে যদি বর্ডারের লোক যুক্ত না থাকে তাহলে কিভাবে সম্ভব? গরু পাচারে যদি বর্ডারের লোক যুক্ত না থাকে তাহলে কিভাবে সম্ভব? অমিত শাহ তিনি বর্ডারের সুরক্ষা রাখতে ব্যর্থ, অমিত শাহ রিজাইন করা উচিত। সমিতি এর সঙ্গে যুক্ত করবো এই প্রসঙ্গেই অভিষেক অনুব্রত মণ্ডলের 1 বছর জেলে থাকার কথাটাও তিনি তুলেছেন, যে অনুব্রত মণ্ডল 1 বছর জেলে রয়েছেন গরু পাচার, কিন্তু বর্ডারের দায়িত্বকার বর্ডারের দায়িত্বকারই প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বোঝাতে চাইছেন যে অনুব্রত মণ্ডল গরু পাচারকারী কি পাচারকারী নয়, সেটা আগে ক্লিয়ার করুন। কারণ কখনো ওরা কাউকে দোষী বলে দেয় দলের পক্ষ থেকে, পরে আবার দিদি গিয়ে সেখানে বলে দেন ও একদম ভালো ছেলে, মিথ্যা কারণে আটকে রেখেছে। কোনটা ঠিক কোনটা বেঠিক আগে আমরা দুপক্ষের বক্তব্য শুনে নেবো, তারপরে এই নিয়ে মন্তব্য করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আজকে একই কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে। তিনি বলেছেন যে সন্দেশখালী বিজেপির পরিকল্পিত নাটক। আমি তো আগে বলেছিলাম না, এখানে তো বলবেন, এটা ঠিক আছে। আমি সম্পূর্ণ ভিন্ন বিষয় বলেছি। আমি বলেছি পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান এবং দলের অন্য নেতাদের অবস্থানের মধ্যে পার্থক্য আছে। প্রতিদিন আমরা সেটা দেখছি। সুতরাং আগে দুপক্ষের কথা শুনে ওই প্রশ্নের উত্তর দেব। আর পরিকল্পিত নাটক কোনটা কার, এটা ঠিক সময় প্রকাশ পাবে, আর মানুষের উত্তর দেবে, সন্দেশখালীর মহিলাদের উত্তর দেবে। আমরা জানিয়েছি তো, আমরা তো বলছি এটার হাই লেভেল এনকোয়ারি হওয়া প্রয়োজন আছে। এটা সম্পূর্ণভাবে প্ল্যান করা হয়েছে। এটা তো আমাদের অবস্থান। যার ভিডিও প্রকাশিত হয়েছে আমাদের সেই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল যে বক্তব্য রেখেছে, আমরা তো সেটাই আপনাদের সামনে বলছি। আমরা নতুন কোনো কথা বলতে এখানে আসিনি। এনআইএ তদন্ত করছে, প্রকৃত অপরাধীরা শাস্তি পাবেন, ওখানের মায়েদের চোখের জল মোছানো যাবে। এখনো মানুষ আশা রাখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরিবারের ভরসা পুলিশের উপরে নেই। আর এই শাহজাহানদের মতো মাফিয়াদের কি বাঁচাতেই কি এই ধরনের ভিডিও নিয়ে আসছে? তৃণমূল কংগ্রেস বহু উপাখ্যানকে একটু বন্ধ রাখবার জন্য এটা সামনে নিয়ে এসছে। সাম্প্রতিককালে কুণাল ঘোষের ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা এ বিষয় আছে। অন্যান্য তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা আছে, এবং বিগত দিনের যে কটি দুটি ফেজের নির্বাচন হয়েছে তার ফলাফলও তৃণমূল কংগ্রেস জানে। তৃণমূল কংগ্রেস জানে যে এই নির্বাচনের ফলাফল কোন জায়গায় পৌঁছচ্ছে, সেটা বোঝা যাবে সামনে। কুণাল ঘোষ গত কয়েকদিন ধরে যে ধরনের মন্তব্য করছিলেন তাতে তৃণমূল কংগ্রেস বিড়ম্বনায় পড়ছিল। আজকে কুণাল ঘোষকে নিয়ে দল বৈঠক করে এবং কুণাল ঘোষ বলছেন বৈঠক ইতিবাচক হয়েছে, গঠনমূলক বৈঠক। কারণ দেখুন, এ নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। কুণাল ঘোষ কার সঙ্গে বৈঠক করলেন, কে কুণাল ঘোষের কি কথা বললেন বন্ধ ঘরের ভেতরে, এটা নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। কারণ তৃণমূল কংগ্রেসের এই ধরনের বৈঠক নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, সেই জন্য আমাদের কোনো উৎসাহ নেই। আমাদের কাছে গোটা তৃণমূলটাই একটা বলের মতো। এখানে কুণাল ঘোষ কে ব্রাত্য বসু তাদের আলাদা করে বা মমতা ব্যানার্জিকে আলাদা করে বিচ্ছিন্ন করা যায় না। দিনের শেষে তারা রাজ্য পরিচালনা করতে এসে মানুষকে কি ডেলিভার করেছেন সেটা নিয়েই হচ্ছে রাজনীতি, সেটা নিয়ে লড়াই।
আর সেটার উপরে ভিত্তি করেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু আজও মমতা বন্দ্যোপাধ্যায় সিএ হবে না এই কথা বলছেন, মানে রোজই এই বিষয়টিকে সিএ কেন্দ্র সরকারের আইন, এখানে কোনো রাজ্যের করার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন এটা বক্তৃতার জন্য বক্তৃতা চলছে, উনি শেষ চেষ্টা করছেন। সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করবার যে প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের ছিল, প্রথম দিকে কিছুটা হলেও মানুষের মনে প্রশ্ন জেগেছিল, অস্বীকার করবার কোনো জায়গা নেই, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি যা, মানুষ সংঘবদ্ধভাবে সিএ এর পক্ষেই ভোট দিচ্ছেন। বলছি শ্রমিকদের মুখ্যমন্ত্রী আবার আজকে দাঙ্গার তথ্য তুলেছেন। দাঙ্গা মুখ্যমন্ত্রী তো আপ্রাণ চাইছেন যে একটা দাঙ্গা হোক, উনি যে কোনো মূল্যে দাঙ্গা চাইছেন। মানুষ যদি দাঙ্গা না করে পশ্চিমবঙ্গে, তাহলে কি তো আমরা করতে পারি বলুন? মুখ্যমন্ত্রীর জন্য তো আমরা দাঙ্গার অস্ত্র নিয়ে বেরিয়ে পড়তে পারি না। মুখ্যমন্ত্রী প্রত্যেক ঘটনায় দাঙ্গা চাইছেন। রামনবমীর দিনেও তিনি একটা দাঙ্গা চাইলেন, হলো না। চেষ্টা করলেও কিছু লোক পাথর টাথর ছুঁড়ে, তাতেও কিছু করা গেল না। হুমায়ুন কবির উজ্জীবিত হয়ে বলে দিল যে আমরা এখানে মুসলমানরা 70%, তোমরা 30%, বেশি বাড়াবাড়ি করলে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। তারপরেও সেখানে দাঙ্গা হলো না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে, তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য সম্পর্কে সচেতন। মানুষ জানে, সংখ্যালঘুরা জানে যে সংখ্যালঘু মেরেই সংখ্যালঘু প্রেম, এটাই হচ্ছে তৃণমূলের অবস্থান। বকটুইয়ে জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছে। গত 1 বছরে রাজ্যে যত রাজনৈতিক খুন হয়েছে তার 99%ই হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং 99% ক্ষেত্রে অভিযুক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং ওই 99%-এর মধ্যেও 99% হচ্ছে সংখ্যালঘু। এই পরিস্থিতি তৈরি করেছে আজকে তৃণমূল কংগ্রেস সরকার। মমতাজি আপনি বলছেন মানে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেই বলছেন যে জনতা সভা ছেড়ে চলে যাচ্ছে, মাঠ খালি পড়ে থাকছে, রোদে গলা শুকোচ্ছে, মাথা ঘুরছে, মানুষের কষ্ট হচ্ছে গরমে এতদিন ধরে নির্বাচনে অংশ নিতে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি বলেছেন জনতা সভা ছেড়ে চলে যাচ্ছে। আর তো 2 মাস একটু উনি কষ্ট করুন না, আর তো জুন মাস, তারপরেই তো সরকার গঠন করে নেবেন, তখন তো সবকিছুই ওনার। তখন তিনি আরেকটা রাজীব সিনহা, ওই যে অসুর রূপী যিনি এসেছিলেন আমাদের সামনে, 30 জনের রক্ত পান করে চলে গেছেন, ওকে বসিয়ে দেবেন ওখানে তখন কেন্দ্র নির্বাচন কমিশনার হিসেবে। ওনার মতো করে নির্বাচন হবে, যেরকম হয় পঞ্চায়েত নির্বাচন, আর একদম ইভিএম তুলে ব্যালট নিয়ে নেবেন, কারণ খেতে সুবিধা, ওটাও করে দেবেন। 2 মাস আর কষ্ট করে নিন, তারপরেই তো ওনার সরকার আসছে। শ্রমিকরা সিপিআইএম এর তরফ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটা এআই ভিডিও বার্তা দেওয়া হয়েছে, যেখানে তিনি বলছেন যে দুর্নীতিগ্রস্ত দাঙ্গাবাজ বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ভোট নয়, তিনি স্বাভাবিকভাবেই বামেদের ভোট দেওয়ার কথা বলছেন। এআই এর ভিডিও বার্তা সিপিএম এর। দেখুন, সিপিআইএম প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছে। বুদ্ধদেব বাবু ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, শুধু এইটাই চাইছি। ঠিক আছে।